আসসালামু আলাইকুম। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ৫টা ম্যাচে আম্পায়ারিং করেছেন, যার মধ্যে একটা ম্যাচ যেটা অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডসের, সেই ম্যাচে তার বিরুদ্ধে কোনো রিভিউই চাওয়া হয় নাই, অর্থাৎ 100% ক্লিন ডিসিশন তার ছিল। বাকি 4টা ম্যাচের মধ্যে তার বিরুদ্ধে 10টা রিভিউ চাওয়া হয়েছে, যেই 10টা রিভিউ এর মধ্যে 7টা রিভিউ আনসাকসেসফুল ছিল, 3টা রিভিউ সাকসেসফুল ছিল, অর্থাৎ 70% ক্ষেত্রে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বাকি 4টা ম্যাচে সাকসেসফুল ছিলেন। এর মধ্যে যদি বলি সবচাইতে হাই ভোল্টেজ ম্যাচ যেটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার আমরা দেখেছিলাম, চমৎকার একটা ম্যাচ হয়েছিল, সেই ম্যাচটাতে তার বিরুদ্ধে 3টা রিভিউ চাওয়া হয়েছে, যেই 3টা রিভিউ এর 3টা রিভিউ আনসাকসেসফুল হয়েছে, অর্থাৎ শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ওই ম্যাচে 100% সাকসেসফুল ছিলেন। পরবর্তীতে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটাতে একটা রিভিউ তার বিরুদ্ধে চাওয়া হয়েছিল, যেখানে ওই একটা রিভিউ আনসাকসেসফুল ছিল, অর্থাৎ তিনি 100% ক্ষেত্রে সাকসেসফুল ছিলেন। ইংল্যান্ড আফগানিস্তান ম্যাচে তার বিরুদ্ধে 3টা রিভিউ চাওয়া হয়েছিল, যার মধ্যে 2টাতেই আনসাকসেসফুল রিভিউ হয়েছিল, অর্থাৎ সৈকত 2বারই সফল ছিলেন, একটা রিভিউতে তার এগেইনস্টে সাকসেসফুল হয়েছে অপোনেন্ট টিম। নেদারল্যান্ড আফগানিস্তান ম্যাচটাতে যদি বলি, সেই ম্যাচে তার সাকসেস রেট একটু কম, 3টা রিভিউ চাওয়া হয়েছে, যার মধ্যে একটা মাত্র আনসাকসেসফুল হয়েছে। সো পুরো ওয়ার্ল্ড কাপ বিবেচনা করলে 70% ক্ষেত্রে তিনি সাকসেসফুল, আর একটা ম্যাচে তো 100% তিনি সাকসেসফুল। এই জায়গাটাই শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের আইসিসি এলিট প্যানেলে আসার বিষয়টাকে ত্বরান্বিত করেছে। এরপর তিনি ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট এবং ওয়ানডে সিরিজটাতে আম্পায়ারিং করলেন, যেখানে টেস্ট ম্যাচটাতে, যেটা একটা বিখ্যাত টেস্ট ম্যাচ, শামার জোসেফের দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখেছি, সেখানে তার বিরুদ্ধে 5টা রিভিউ চাওয়া হয়েছিল, যেই 5টা রিভিউর মধ্যে 4টা রিভিউ ছিল আনসাকসেসফুল, অর্থাৎ সৈকত সাকসেসফুল হয়েছিলেন। আর একটা রিভিউ যেটা তার প্রথম ডিসিশন ছিল, প্রথম ডিসিশনটাতে রিভিউ চাওয়ার পর তিনি আনসাকসেসফুল হয়েছিলেন। ডেফিনেটলি একটা নার্ভের ব্যাপার থাকতে পারে বা হিউম্যান এররের একটা ব্যাপার অবশ্যই থাকে, সেই জায়গাটা আনসাকসেসফুল, কিন্তু বাকি 4টা ক্ষেত্রেই তিনি সাকসেসফুল হয়েছেন। অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এরপর ওয়ানডে সিরিজটাতে চলে গেল। ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে তার বিরুদ্ধে 3টা রিভিউ চাওয়া হয়েছে, যার মধ্যে 2টাই আনসাকসেসফুল, অর্থাৎ সৈকত 2 ক্ষেত্রে সাকসেসফুল, একটা মাত্র ডিসিশন যেখানে সৈকত সত্যিকার অর্থে রাইট ডিসিশনটা দেন না, যেটা রিভিউতে পরবর্তীতে প্রমাণিত হয়েছে। কিন্তু থার্ড ওডিআইতে তার এগেইনস্টে কোনো রিভিউ চাওয়া হয় নাই, তার মানে 100% ক্লিন ডিসিশন তিনি দিয়েছেন। এরপর বাংলাদেশের মাটিতে আমরা যদি চিন্তা করি, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে তার বিরুদ্ধে 3টা রিভিউ চাওয়া হয়েছে, যার মধ্যে 2টাই আনসাকসেসফুল ছিল। তারপরে অর্থাৎ থার্ড ওয়ানডে ম্যাচটাতে 3টা রিভিউ চাওয়া হয়েছে, যার মধ্যে 3টাই আনসাকসেসফুল। তার মানে আপনি যদি একটু ঘটনাক্রম বিবেচনা করে দেখেন, এই সময়ের মধ্যে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ওয়ার্ল্ড কাপ থেকে যদি চিন্তা করেন শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত, তার বিরুদ্ধে যত রিভিউ চাওয়া হয়েছে তার মধ্যে 80 বা 90% ক্ষেত্রেই তিনি সফল ছিলেন, অর্থাৎ আনসাকসেসফুল রিভিউ হয়েছে। এই জায়গাটা অবশ্যই তার দক্ষতা, তার নার্ভ, তার হিউম্যান স্কিল সবকিছুরই একটা পরিচায়ক, যে কারণে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত যে আইসিসির এলিট প্যানেলে আসবেন, দিস ইজ ভেরি মাচ ডিজার্ভিং, এবং এই কারণে তিনি এসেছেন। দেখেন, আমরা যারা ব্যক্তিগতভাবে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে চিনি, একটা বিষয় আপনাকে কনফার্ম করতে পারি, তিনি কখনোই খ্যাতির পেছনে ছোটেন নাই, কখনোই যশের পেছনে ছোটেন নাই, তিনি কখনোই মিডিয়া ফোকাসে থাকতে চান না। এবং তার একটা ব্যাপার আমার কাছে খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে, আমি তার কাছ থেকে এই ব্যাপারটাতে ইন্সপায়ার্ড হওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে তিনি খুব হাইপ পছন্দ করেন না। যখন মানুষ তাকে নিয়ে অনেক হাইপ দেয়, সেটাতেও তিনি যেমন খুব বেশি গলে যান না, ঠিক তেমনি ভাবে যখন তাকে নিয়ে মানুষ নেতিবাচক মন্তব্য করে, এটাও তাকে খুব বেশি প্রভাবিত করে না। ব্যক্তিগতভাবে তিনি খুব কাম, খুবই কোয়াইট একজন মানুষ। এবং সবচাইতে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে হিউম্যান স্কিল সমৃদ্ধ। আম্পায়ারিং এর ক্ষেত্রে যে বিষয়টা আসলে সবচাইতে গুরুত্বপূর্ণ, যে আপনার হিউম্যান স্কিল বা হিউম্যান স্মার্টনেসটা আসলে খুব বেশি মাত্রায় প্রয়োজন, যেটা শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের মধ্যে আছে। তিনি এর আগেও মহিলাদের টি-20 ওয়ার্ল্ড কাপে আম্পায়ারিং করেছেন একাধিকবার, মহিলাদের 50 ওভার্সের ওয়ার্ল্ড কাপে আম্পায়ারিং করেছেন, কোভিড পরবর্তী সময় টেস্ট ম্যাচে আম্পায়ারিং করার সুযোগ হয়েছে, ডিসিশন দিয়েছেন, অনেকাংশে অনেক কিছু ভুল হয়েছে, সেই ভুলগুলো নিয়ে কন্ট্রোভার্সিও হয়েছে। দেখেন, একটা কথা বলি, আমাদের বাংলাদেশে আম্পায়ার বলতে আপনার চোখের কোণে যে বিষয়টা ভেসে ওঠে, সেটা হচ্ছে সাকিব আল হাসান প্রিমিয়ার ডিভিশনের একটা ম্যাচে লাথি দিয়ে স্টাম্প ভাঙছেন, এটাই ভেসে ওঠে। কিন্তু সত্যিকারের অর্থে আপনি এখন বলতে বাধ্য, সাকিব আল হাসানের নাম যেমন আইসিসি বা বিশ্ব ক্রিকেটে ওই পর্যায়ে ওইভাবে আলোচিত হবে বা হয়, বা একটা মর্যাদার জায়গা আছে,
আর একজন মানুষকে আমরা পেয়ে গেছি বাংলাদেশ ক্রিকেট থেকে, সেটা শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, যার নামটা আইসিসির ওই দৃশ্যপটে উচ্চারিত হতে বাধ্য আজকের পর থেকে আরো বেশি মাত্রায়। দেখেন, বাংলাদেশি আম্পায়ারের স্কিল নিয়ে অনেক প্রসঙ্গের জায়গাটা, সাকিবের ওই লাথির পর আমার মনে আছে ওই বছরই শাহাদাত হোসেন রাজীব একটা লাথি মেরা স্টাম্প ভেঙেছিলেন। আমি ব্যক্তিগতভাবে আন্ডার 14-16 বাচ্চাদেরকেও দেখেছি লাথি মেরা স্টাম্প ভাঙা প্র্যাকটিস করতে বিভিন্ন প্র্যাকটিস ম্যাচে। তখন আমার দৃশ্যপটে একটা বিষয় মনে হচ্ছিল যে আচ্ছা, আম্পায়ারদের কি কোনো মূল্যায়ন থাকবে না? আমরা এর আগেও দেখেছি বিপিএল এর ম্যাচেও তামিম ইকবালকে বলি, সাকিব আল হাসানকে বলি, তাহলে আম্পায়ারদের দিকে তেড়ে গেছেন বিভিন্ন সিদ্ধান্তের জায়গা। তো কোয়েশ্চেনটা ওই জায়গায় চলে আসে যে ডেফিনেটলি দে হ্যাড পয়েন্টস, সাকিব তামিম তাদের দে হ্যাড পয়েন্টস, কিন্তু আন্ডার 14-16 বাচ্চা যখন আম্পায়ারদের দিকে তেড়ে যায়, এটা প্রশ্ন আসে যে আম্পায়ারদের কি মর্যাদার জায়গাটা হবে না? পাওয়ার চুমুকে অ্যাকশন। বাংলাদেশ এমন একটা জায়গা ভাই, আপনি চুপ করে থাকলে আপনার মর্যাদা হবে না, আপনাকে আপনার মর্যাদাটা আদায় করে নিতে হয়। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত তার মর্যাদাটা আদায় করে নিয়েছেন। এই জায়গাটায় আমার কাছে মনে হয় তিনি একটা ইতিহাস রচনা করেছেন, যেই ইতিহাসটা আমাদের প্রত্যেককে গর্বিত করেছে। আরেকটা বিষয় বলবো, তা হচ্ছে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের পারফরমেন্স তো একটা ব্যাপার আছে, সেই সঙ্গে বাংলাদেশের আম্পায়ারদের ইমেজ, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নাওয়াডেজ আমাদের গত 10 বছর বা 12 বছর ধরে আমাদের আম্পায়ারিং এর যে একটা নেগেটিভ ইমেজ তৈরি হয়েছিল আইসিসিতে, আমার কাছে মনে হয় গেল 3 বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন আম্পায়ার্স কমিটি আসার পর এই ইমেজটা আমরা অনেকখানি পরিবর্তন করতে পেরেছি। আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, এশিয়া কাপে মাসুদুর রহমান মুকুল ভাই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আম্পায়ারিং করেছেন। এখন এটা বিষয়টা কিন্তু এরকম না যে এসিসি থেকে বা আইসিসি থেকে তাদেরকে নিযুক্ত করছে। ডেফিনেটলি আমাদের এখান থেকে আম্পায়ার্স কমিটি সুপারিশ করেছে, সে অনুযায়ী তারা একসেপ্ট করেছে, তারপর মুকুল ভাই প্রমাণ করেছেন। সো ওই যে জায়গাটা যে আম্পায়ারদের একটা ক্লিন ইমেজ তৈরি করা, ডেফিনেটলি অপরচুনিটি না পেলে তারা তো ক্লিন ইমেজটা তৈরি করতে পারতেন না। মুকুল ভাই অপরচুনিটি না পেলে ওই ক্লিন ইমেজটা তৈরি করতে পারতেন না। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আম্পায়ারিং করে প্রমাণ করেছেন যে না, বাংলাদেশি আম্পায়াররাও এই কাজটা করতে পারে। সো এই জায়গাটা আমার কাছে মনে হয়, আমরা যেহেতু ক্রিকেট বোর্ডের অনেক দুর্নাম করি, সমালোচনা করি, যেটা প্রশংসার যোগ্য সেটা প্রশংসা করা উচিত, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। দ্বিতীয় যে ব্যাপারটা আপনি খেয়াল করে দেখেন, রিসেন্ট টাইমসে 5 জন মেয়ে আম্পায়ারকে, নারী আম্পায়ারকে আইসিসির প্যানেলে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে এবং উইদিন ফিউ ডেজ সেটাকে আইসিসি গ্রহণও করেছে। তার মানে আইসিসির কাছে বাংলাদেশি আম্পায়ারদের একটা ইমেজ কিন্তু ক্রিয়েট হচ্ছে। এখানে কিন্তু দাপ্তরিক বেশ কিছু ব্যাপারকেও ক্রেডিট দিতে হবে, যেটা আমরা হয়তো বা দিতে ভুলে যাই। কিন্তু মোরাললেস আমার কাছে মনে হয় যে এই ভিডিওটা সৈকত ভাইকে নিয়ে করা, সৈকত ভাইকে শুভকামনা। আমার কাছে মনে হয় দেশের মাথা তিনি উঁচু করেছেন প্রত্যেক মানুষের, এই উঁচু তিনি আরো করবেন। ভুল ত্রুটি মানুষের হয়, সৈকত ভাইয়ের সামনে ভুল হবে, রিভিউ তিনি নেবেন, অনেক সময় কোনো কোনো ম্যাচে দেখা যাবে বেশি রিভিউ আনসাকসেসফুল হচ্ছে, কিন্তু তিনি তার যোগ্যতার প্রমাণ করে এই জায়গায় এসেছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। পজিশন অ্যাচিভ করার পর পজিশন ধরে রাখাটা কিন্তু কঠিন। আমি আশা করি যে সৈকত ভাই সেই জায়গা নিয়ে তিনি কাজ করেন, আমার নতুন করে বলার কিছু নাই, তিনি সেটা করবেন, আমাদেরকে গর্বিত আরো বেশি করবেন। থ্যাংক ইউ।